যাচ্ছে? তাহলে আমরা আমাদের হলো মেকানিক্যাল ইকুইপমেন্টের পার্ট হলো এসি একটা গেছে, একটা হলো ভালনারেবিলিটি রিস্ক, একটা হলো ফায়ার হ্যাজার্ড আছে, আর আরেকটা আছে হলো কি কি আইটেম দেখাইছিলাম, এসি, ফায়ার হ্যাজার্ড, আর কোনটা ছিল আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশনে ছিল? এসি, ফায়ার হ্যাজার্ড আর এলিভেটর। এই তিনটা হলো আমাদের কোর্স কন্টেন্ট। এর মধ্যে এসিটা শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি ফায়ার হ্যাজার্ড আর এলিভেটর। ফায়ার হ্যাজার্ডটা একটু বিশদ পড়বো, আর এলিভেটর নিয়ে বেশি কিছু পড়া নাই, খুবই ছোট সিম্পল জিনিস, এলিভেটর নিয়ে পড়বো। তো এই দুটো হয়ে গেলে আমাদের ফাইনালের টার্ম শেষ। পড়াশোনা আর বেশি নাই, 50% বেশি আমরা পড়ে ফেলছি, আর বাকি 40 থেকে 45% পড়লেই আমাদের সিলেবাস কমপ্লিট। তাহলে এখন ফায়ার হ্যাজার্ডে যাইতে হলে আগে আমাদেরকে হ্যাজার্ড কি জিনিস, ভালনারেবিলিটি কি জিনিস, রিস্ক কি জিনিস, এগুলো জানতে হবে। হ্যাঁ, তো এই বেসিক কনসেপ্ট গুলো আমাদের এই স্লাইডে, ডিজাস্টার, ভালনারেবিলিটি, রিস্ক এন্ড ক্যাপাসিটি, এগুলো ডেফিনেশন গুলো দেখবো, এই কনসেপ্ট গুলো কিভাবে আসছে, কোনটার সাথে কোনটার কি সম্পর্ক, সেগুলো দেখবো। তাহলে ফার্স্টে আসেন ভালনারেবিলিটি। হ্যাঁ, এই টার্ম গুলো সবাই মাথায় রাখবেন, টার্ম গুলো সবাই টার্মিনোলজি ক্লিয়ার থাকতে হবে। পরীক্ষায় কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন আসবে। তো কোশ্চেন গুলো এরকম থাকবে, যারা টার্মিনোলজি গুলো বুঝবেন না তারা ওই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবে না। তাহলে কুইজের জন্য থাকবে, ফাইনালের জন্য লাগবে। তো টার্মিনোলজি গুলো সবাই ক্লিয়ার থাকতে হবে। স্লাইড গুলো ভালো মতো পড়বেন, প্লাস গুগলে সার্চ দিবেন। তাহলে ফার্স্টে আসেন হলো ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি, অনেকেই ভালনারেবিলিটি টার্ম জানেন, তাই না? ভালনারেবিলিটি বাংলা কি বলা যাবে? বলা যাবে না? ভালনারেবিলিটি বাংলা কি পড়ছেন না? ভালনারেবিলিটি পড়ছেন না? আমরা ভালনারেবল, উই আর ভালনারেবল টু ফ্লাড বলে, তাই না? আমরা ভালনারেবল টু সাইক্লোন, ঠিক আছে? বাংলাদেশ ফ্লাডে ভালনারেবল, সাইক্লোনে ভালনারেবল, তারপরে ক্লাইমেট চেঞ্জে ভালনারেবল। ভালনারেবল মানে হলো কোনো জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বা এফেক্টেড হওয়ার চান্স কতটুকু। Vulnerability describes the characteristic and circumstances of a community, system or asset. Vulnerability describes the characteristic circumstances of a community, system or asset that make it susceptible to the damaging effect of a hazard. There are many aspects of vulnerability arising from various physical, social, economic, and environmental factors. Hazard or disaster, হ্যাঁ, ফার্স্টে একটু একটু করে ক্লিয়ার হন, টার্মিনোলজি গুলো একটু কঠিন লাগতে পারে। এই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ছবি দেখা যাচ্ছে তো সবার, না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে মনে করেন ভূমিকম্প, আর্থকোয়েক। আর্থকোয়েক এক ধরনের ডিজাস্টার নাকি এক ধরনের হ্যাজার্ড? এটা এক ধরনের ডিজাস্টার। ডিজাস্টার। তাহলে হ্যাজার্ড কি জিনিস? হ্যাজার্ড কোনটা? কোন এক্সাম্পল দেওয়া যাবে হ্যাজার্ডের? দুইটা টার্মে কমন টার্ম, দুইটা টার্মে আমরা সারাদিন শুনি। হ্যাজার্ড, হ্যাজার্ডাস সাবস্টেন্সেস গুলো আছে, হ্যাজার্ডাস কেমিক্যাল আছে, ফায়ার হ্যাজার্ড, এখানে আগুনের হ্যাজার্ড, আবার ডিজাস্টারও বলে। তাহলে হ্যাজার্ড কোনটা, ডিজাস্টার কোনটা? স্যার হ্যাজার্ড কি ভূমিকম্প টাইপের, মানে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে এরকম টাইপের কিছু? হ্যাজার্ড হলো যে কোনো ইভেন্ট যেটা ক্ষতি করার ক্ষমতা রাখে। সকল ইভেন্ট যেটা মানুষের হোক, সোসাইটির হোক, প্রপার্টির হোক, ইকোনমিক হোক, ক্ষতি করার ক্ষমতা রাখে যেসব ইভেন্ট, সেগুলোকে হ্যাজার্ড বলে। কি কি জিনিস ক্ষতি করার ক্ষমতা রাখে? ভূমিকম্প আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখে, হ্যাজার্ড।
ফ্লাড আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখে হ্যাজার্ড, সাইক্লোন ক্ষতি করার ক্ষমতা রাখে হ্যাজার্ড। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, হুম, যত সাইক্লোন, জি স্যার। ধরনের ন্যাচারাল ইভেন্ট আছে এগুলো সবগুলাই হ্যাজার্ড। আবার যে দেখবেন যে কেমিক্যাল স্টোর করে রাখছে, তাই না? তো ওখানেও দেখবেন যে হ্যাজার্ডাস কেমিক্যাল লেখা থাকে কেমিক্যালের বয়ামে, তাই তো? আবার অনেক জায়গায় দেখবেন যে ফায়ারের কাজ চলে, ওখানে লেখা রাখে হ্যাজার্ড প্রোন এরিয়া। তো হ্যাজার্ডাস কেমিক্যাল হ্যাজার্ডাস মানে কি, ওই কেমিক্যাল গুলো যেমন অ্যাসিডের গায়ে হ্যাজার্ডাস কেমিক্যাল লেখা থাকে, তার মানে কি ওই কেমিক্যালটা আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখে। হুম, এখন আসেন হলো ডিজাস্টার কখন হবে। ডিজাস্টার হবে হলো ওই ইভেন্ট গুলা যদি আমাদের ক্ষতি করে ফেলে, তাহলে সেটা ডিজাস্টার। ভূমিকম্প একটা হ্যাজার্ড, কিন্তু মনে করেন ভূমিকম্প হলো সাহারা মরুভূমিতে, হ্যাঁ, ওখানে কোনো মানুষ নাই, তাহলে ওই ভূমিকম্পতে কারো কোনো ক্ষতি হবে? না স্যার। হুম, আর একই ভূমিকম্প আমাদের ঢাকা শহরে হইলে দেখো সবগুলো বিল্ডিংই প্রায় ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে ভূমিকম্প একটা হ্যাজার্ড, কিন্তু এই ভূমিকম্প যদি মরুভূমিতে হয় তাহলে এটা শুধুমাত্র হ্যাজার্ডই থাকবে। কিন্তু এই ভূমিকম্পটা যদি ঢাকা শহরে হয়, দেন ইট উইল বি ডিজাস্টার। ঠিক আছে, তখন এটা ডিজাস্টার হয়ে যাবে। এই ছবিটা দেখেন, উপরে পাথর, পাহাড়ের উপরে একটা পাথর রয়ে গেছে, হ্যাঁ, তো এই পাথরটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তার মানে এই পাথরটা নিচে যে মানুষটা দাঁড়ায় আছে তার ক্ষতি করার ক্ষমতা রাখে, তাই না? তাহলে এই পাথরটা নিচে পড়ে গেলেই মানুষটা মরে যাবে। তাহলে এই পাথরটা একটা হ্যাজার্ড, ঠিক আছে? তাহলে এই পাথরটা যখন পড়ে গেল, মানুষটা মরে গেল, দেন ইট ইজ আ ডিজাস্টার, তখন এটা একটা ডিজাস্টার হয়ে গেল। কিন্তু নিচে যদি কোনো মানুষ না থাকতো জি স্যার। তাহলে এটা শুধু হ্যাজার্ডই থাকতো, কোনো ডিজাস্টার হইতো না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হ্যাজার্ড হলো সকল ইভেন্ট যেটা মানুষের ক্ষতি করার ক্ষমতা রাখে, সেটা হলো হ্যাজার্ড। আর মানুষের ক্ষতি করে ফেললে সেটা ডিজাস্টার। আর এখন আসলে হলো ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি হলো মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু, চান্স কতটুকু। যে এই মানুষটা পাথরের নিচে দাঁড়ায় আছে, তার মানে তার ভালনারেবিলিটি খুবই বেশি ক্ষতি হওয়ার। হ্যাজার্ড কিন্তু সেম, এই মানুষটা যদি পাহাড়ের অন্য পাশে থাকতো তাহলেও তো পাথরটা পড়তেছে, সেম হ্যাজার্ডই ঘটতেছে, সেম পাথরই পড়তেছে, তারপরও মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তাহলে এই মানুষটা পাহাড়ের ডান পাশে থাকলে তার ভালনারেবিলিটি অনেক বেশি, কারণ পাথরটা পড়লে ডান পাশে পড়বে। কিন্তু মানুষটা যদি পাহাড়ের বাম পাশে থাকতো তাহলে পাথরটা পড়লে ডান পাশে পড়বে, মানুষের কোনো ক্ষতি হবে না। তাহলে এই সেম মানুষেরই ভালনারেবিলিটি তখন কম। ক্লিয়ার? তাহলে ভালনারেবিলিটি হলো ক্ষতি হওয়ার Yes, sir. সম্ভাবনা কতটুকু। ঠিক আছে, তাহলে এই ছবি দিয়ে তিনটা টার্ম আমাদের ক্লিয়ার, হ্যাঁ? তো ওই জিনিসটি বলছে, ভালনারেবিলিটি ডিসক্রাইবস দ্য ক্যারেক্টারিস্টিক এন্ড সার্কামস্টেন্সেস অফ আ কমিউনিটি, সিস্টেম অর অ্যাসেট। এটা একটা মানুষের হইতে পারে, একটা পুরো কমিউনিটির হইতে পারে, একটা সিস্টেমের হইতে পারে, একটা অ্যাসেটের হইতে পারে, দ্যাট মেক ইট সাসেপ্টিবল টু ড্যামেজিং ইফেক্ট অফ এ হ্যাজার্ড। সাসেপ্টিবল মানে হলো চান্স অফ ড্যামেজ, ওর কাছাকাছি যাওয়া, এই টাইপের। Make it susceptible to damaging effect of a hazard. There are many aspects of vulnerability arising from various social vulnerability হতে পারে, economic vulnerability হতে পারে, হ্যাঁ? অনেক ধরনের vulnerability আছে। তো এগুলো একটু ভালো মতো দেখবেন। আর হ্যাজার্ড আর রিস্ক নিয়ে যেগুলো বললাম ওই জিনিসগুলো আবার বলা আছে। ভালনারেবিলিটি ইজ দ্য ডিগ্রি অফ লস। ভালনারেবিলিটি আরেকটু ব্যাখ্যা করছে, ডিগ্রি অফ লস টু এ গিভেন এলিমেন্ট অর সেট অফ এলিমেন্ট এট রিস্ক রিজাল্টিং ফ্রম দ্য অকারিং অফ এ হ্যাজার্ডাস ফেনোমেনন অফ এ গিভেন ম্যাগনিটিউড। ডিগ্রি অফ লস টু এ গিভেন এলিমেন্ট, একটা এলিমেন্ট হওয়াতে কতটুকু লস হবে তার চান্সটা, একটা হ্যাজার্ডাস ফেনোমেননের কারণে কতটুকু লস হবে তার চান্সটাকে ভালনারেবিলিটি বলতেছে। যদি অনেক বেশি লস হয়ে যায় দেন ইট উইল বি 1, তখন সেটা 1 হবে, টোটাল লস হয়ে যাবে। যদি কোনো ক্ষতি না হয়, এই আগের ছবির মতো, এই মানুষটা যদি বাম পাশে থাকতো কোনো ক্ষতি হতো না, তখন তার ভালনারেবিলিটি 0। এই যদি ডান পাশে থাকে তখন ক্ষতি হওয়ার পুরোপুরি চান্স আছে, তখন ভালনারেবিলিটি 1। যদি একটু দূরে থাকে, যে পড়লে হয়তো হাত পা ভাঙবে কিন্তু মরবে না, তখন ভালনারেবিলিটি 0.4 0.5 কিছু একটা হবে। তো ভালনারেবিলিটি স্কেল ইউজুয়ালি 0 থেকে 1 এর মধ্যে হয়। তো 1 হইলে অনেক বেশি ভালনারেবল, 0 হইলে ভালনারেবিলিটি নাই। ঠিক আছে, তার মানে ঢাকা শহর হলো আর্থকোয়েকের জন্য অনেক বেশি ভালনারেবল, একটা মরুভূমি আর্থকোয়েকের জন্য ভালনারেবিলিটি 0। ঠিক আছে, তো এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা কোন জিনিসের জন্য ভালনারেবল।
এখন আসেন হলো ভালনারেবিলিটি আমি কখন বুঝবো, যে কার ভালনারেবিলিটি বেশি কার ভালনারেবিলিটি কম। হুম, সেটার জন্য আমার তিনটা জিনিস লাগবে। একটা হলো এক্সপোজার, আমি ওই জায়গাটা এক্সপোজড কিনা, ওই ইভেন্টে আমি এক্সপোজ কিনা, আমার উপর ওই ইভেন্টের ইফেক্ট পড়বে কিনা। আরেকটা হলো রেজিস্ট্যান্স, ওই ইভেন্টটা আমার উপর হইলে আমি সহ্য করতে পারবো কিনা। আরেকটা হলো রেজিলিয়েন্স, আমি হলো ওই ইভেন্টে আমি রিকভার করে আগের অবস্থায় যাইতে পারবো কিনা। তিনটা জিনিস, টার্মগুলো কাছাকাছি। এক্সপোজার হলো আমি কতটুকু এক্সপোজড, আমার উপর ওই ইভেন্টটা পড়বে কিনা। রেজিস্ট্যান্স হলো আমি ওটা অ্যাভয়েড করতে পারবো কিনা। রেজিলিয়েন্স হলো আমি রিকভার করতে পারবো কিনা। এইখানে এই ছবিটাই দেখেন, এইখানে এই লোকটা অনেক যথেষ্ট স্বাস্থ্যবান মনে হচ্ছে, হ্যাঁ। তো এইখানেই যদি একটা ছোট করে হ্যাংলা পাতলা করে ছেলে থাকতো, হ্যাঁ, তাহলে দুজনের কি ভালনারেবিলিটি সেম হবে? একই জায়গায় দুজন দাঁড়ায় আছে, একজন অনেক স্বাস্থ্যবান লোক আর একজন হ্যাংলা পাতলা একটা ছেলে ছোট করে, তাহলে ভালনারেবিলিটি দুজনের সেম নাকি আলাদা? আলাদা হবে স্যার। কেন? দুজন তো এক জায়গায় দাঁড়ায় আছে, একই পাথর পড়তেছে। একই পাথর পড়তেছে স্যার, এ তো মানে শক্তিশালী আছে ওর চাইতে। হ্যাঁ, তাহলে দুজনের মধ্যে দুজনের এক্সপোজার সেম, তাই না? জি স্যার। আমাদের ভালনারেবিলিটির জন্য কি কি লাগবে? এক্সপোজার লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, রেজিলিয়েন্ট লাগবে। এই তিনটা জিনিস যোগ করলে আমি ভালনারেবিলিটি পাবো। তাহলে ফার্স্টে আসতেছে এক্সপোজার। এক্সপোজার হলো এই ইভেন্টটা তার উপর হবে কিনা। তাহলে দুজনই এক জায়গায় দাঁড়ায় আছে, দুজনের এক্সপোজার সেম। এই পাথরটা এই বড় লোকটার উপরেও পড়তেছে, এই পাথরটা ওই পিচ্চি লোকটার উপরেও পড়তেছে। তাহলে এক্সপোজারে দুজনই সমান সমান। তারপর আসলে হলো রেজিস্ট্যান্স। ওই ছোটখাটো ছেলেটার উপরে পড়লে সে হয়তো এই পাথরটাকে আটকাইতে পারবে না, কিন্তু বড় লোকটার উপরে পড়লে সে হয়তো এটাকে আটকাইতে পারবে বা কিছু অংশ ধরতে পারবে, বা পড়লেও তার শরীরে হাড্ডি গুড্ডি কম ভাঙবে, শরীরে অনেক শক্তি। তার মানে এই স্বাস্থ্যবান লোকটার রেজিস্ট্যান্স পাওয়ার বেশি, তাই না? তাহলে তার ভালনারেবিলিটি হবে কম। জি স্যার। পিচ্চিটা রেজিস্ট্যান্স পাওয়ার কম, ভালনারেবিলিটি হবে বেশি। আরেকটা টার্ম আছে হলো রেজিলিয়েন্স। একটা হলো এটা পড়লে হাতটা ভাঙলে আবার ওটা আগের অবস্থায় ফেরত আসবে কিনা। তো পিচ্চির উপর পড়লে পিচ্চি তো মরেই যাবে, আগের অবস্থায় ফেরত আসার চান্স নেই। এর উপর পড়লে হয়তো হাত পা ভাঙবে, আস্তে আস্তে হয়তো ওটা রিকভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ভালনারেবিলিটি কম আর পিচ্চিটার ভালনারেবিলিটি বেশি। তাহলে আমরা যখন ভালনারেবিলিটি কাউন্ট করবো কোন এলাকার জন্য, তখন তিনটা জিনিস লাগবে। একটা হলো এক্সপোজার, একটা হলো রেজিলিয়েন্স, আর একটা হলো রেজিস্ট্যান্স। তাহলে ওইভাবে চিন্তা করলে ঢাকা শহরের আর্থকোয়েক ভালনারেবিলিটি বেশি না কম? ভূমিকম্পের ভালনারেবিলিটি ঢাকা শহরের জন্য, বা আমরা যদি ফায়ার হ্যাজার্ড নিয়ে পড়তেছি, ফায়ার হ্যাজার্ডের ভালনারেবিলিটি ঢাকা শহরের জন্য বেশি না কম? হুম, ঢাকা শহরে আগুনের হ্যাজার্ড বা আগুনের ভালনারেবিলিটি বেশি না কম? এটা তো পারার কথা, এটাই তো বলতেছি এতক্ষণ ধরে। স্যার বেশি স্যার। বেশি কেন? আর আমরা তো এটা অপরিকল্পিত ভাবে আমরা এটা একটা ওল্ড একটা সিটি ঢাকাতে আমরা তো ইদানিং আমরা হয়তোবা সবকিছু মেনটেন করে তৈরি করতেছি কাঠামোগুলো, কিন্তু এটা তো আগেই আমাদের হয়ে গেছে জিনিসটা। হুম হুম সায়েন্টিফিক টার্মে বলেন যে আমরা এতক্ষণ যেভাবে আলোচনা করলাম, একটা হলো ফার্স্টে আগুন নিয়ে চিন্তা করলে আগুনের জন্য ভালনারেবিলিটি বেশি না কম কিভাবে বুঝবো? ফার্স্টে দেখবো এক্সপোজার, আগুন লাগার চান্স কতটুকু বা আগুনের কাছাকাছি কতটুকু। ঢাকা শহরে আগুনের এক্সপোজার অনেক বেশি। কোথা কোথা থেকে ঢাকা শহরে আগুন লাগতে পারে? বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, যেখানে সেখানে সেখানে কেমিক্যাল স্টোরেজ আছে, যেখানে সেখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে, অপরিকল্পিত ফ্যাক্টরি আছে, যেখানে সেখান থেকে আগুন লেগে যেতে পারে, তাই না? তো আগুন লাগার চান্স অনেক বেশি। ফ্যাক্টরি থেকে লাগতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে। তো যেটা একটা গ্রামে ফ্যাক্টরি নাই, কেমিক্যাল স্টোরেজ নাই, ওখানে আগুন লাগার চান্স অনেক কম। তো আমরা ঢাকা শহরে প্রচুর উল্টাপাল্টা ফ্যাক্টরি আছে, প্রচুর অপরিকল্পিত ঘর বাড়ি আছে, তো আগুন লাগার চান্স বেশি, এক্সপোজার বেশি। 2 নম্বর হলো রেজিস্ট্যান্স। ঢাকা শহরে যদি আগুন লাগে, তাহলে ওই দমকল যে যাবে, ফায়ার সার্ভিস যাবে, ওই রাস্তা দিয়েই
দেখা যায় রাস্তা ব্লক, রাস্তায় জ্যাম, যাইতে পারতেছে না, পানির সোর্স নাই, আগুন নিভাইতে পারতেছে না, আবার অত ম্যান পাওয়ারও নাই। তার মানে আমাদের আগুন লাগলেও একটা হলো আগুন লাগার চান্স অনেক বেশি, আগুন লাগলে আগুনটা আটকানোর ক্ষমতা কম, আর একটা হলো আগুনে সবকিছু পুড়ে গেলে আমাদের এতটুকু ইকোনমিক স্টেবিলিটি এত বেশি নাই যে আমাদের অনেক কিছু পুড়ে গেলে আমরা আবার আগের অবস্থায় খুব সহজে ফেরত আসবো। তার মানে আমরা ফায়ারের জন্য ঢাকা শহর খুবই বেশি ভালনারেবল। ঠিক আছে, তো এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এই টেবিলটা দেখেন, এই টেবিলটায় অনেক কিছু ব্যাখ্যা করতেছে। ক্যাপাসিটি আর এক্সপোজার যেটাকে যদি আমরা পাশাপাশি রাখি, ক্যাপাসিটি মানে রেজিস্ট্যান্স, যেটা হ্যাঁ, আমি কতটুকু রেজিস্ট করতে পারতেছি একটা ইভেন্ট হলে। বন্যা হলে আমি যদি সাঁতার জানি, তার মানে বন্যায় আমার ভালনারেবিলিটি কম। আমি যদি সাঁতার না জানি, একই মানুষ, আমার ভালনারেবিলিটি বেশি। সেম বন্যা, সেম জায়গা, সেম এলাকা, সাঁতার জানলে ভালনারেবিলিটি কম, সাঁতার না জানলে ভালনারেবিলিটি বেশি। তার মানে সাঁতারটা কি? সাঁতারটা হলো আমার ক্যাপাসিটি টু কোপ, আমি ওই জায়গাটাকে মানায় নিতে পারি কিনা, বা অন্যভাবে বললে আমার রেজিস্ট্যান্স, আমি ওই বন্যাটাকে রেজিস্ট করতে পারতেছি কিনা। তাহলে এটাকে যদি একটা টেবিলে দেখি, তাহলে দেখেন এক্সপোজার টু হ্যাজার্ড, হাই আর লো। হ্যাজার্ডের এক্সপোজার যখন হাই হবে, আবার আমার ক্যাপাসিটিও যদি হাই হয়, তার মানে আমার ভালনারেবিলিটি কম। যেমন এই লোকটাই চিন্তা করেন, এখানে কিন্তু এক্সপোজার হাই, একবারে পাথরের নিচে আছে, কিন্তু এই লোকের ক্যাপাসিটি অনেক বেশি, অনেক শক্তিশালী লোক, এই পাথর পড়লেও কিছু হবে না। তাহলে তার ভালনারেবিলিটি কি হবে? কম, লো। এখন আসেন এক্সপোজার হাই কিন্তু ক্যাপাসিটি টু কোপ হলো লো, হ্যাঁ, রেজিস্ট্যান্স পাওয়ার কম। এই যে এই পাথরের নিচেই আছে, এই লোকটার জায়গায় একটা পিচ্চি লোক আছে, পিচ্চি ছেলে আছে, তার ক্যাপাসিটি কম, তার রেজিস্ট্যান্স পাওয়ার কম, তার মানে তার ভালনারেবিলিটি বেশি হবে, তাই তো? তাহলে তার ভালনারেবিলিটি হবে জি হাই। স্যার। এখন আসেন যদি এক্সপোজার যদি লো হয় আর ক্যাপাসিটি যদি হাই হয়, এক্সপোজার লো মানে হলো পাথর এদিক দিয়ে পড়তেছে, এই লোকটা এখান থেকে আরো মনে করেন 1 কিলোমিটার দূরে আছে, এই পাথরটা পড়লে তার গায়ে পড়ার চান্স খুবই কম, তার গায়ে লাগার চান্স নাই। তার মানে এক্সপোজার খুবই কম, এক্সপোজার লো, আর এই লোকের শক্তি অনেক বেশি, ক্যাপাসিটি অনেক বেশি। 1 নম্বর হলো এক্সপোজার লো, এই লোকটা অনেক দূরে দাঁড়ায় আছে, পড়লেও তার গায়ে লাগার চান্স কম। 2 নম্বর লোকটা অনেক শক্তিশালী, গায়ে লাগার চান্স কম, গায়ে লাগলেও কিছু হবে না, তার মানে তার ভালনারেবিলিটি কম না বেশি? কম স্যার। হ্যাঁ, আগেও তো কম ছিল, উপর থেকে পড়তেছে, নিচে দাঁড়ায় আছে। হুম, এবং এখন তো শক্তিশালী আরো লোক। কম হয়ে গেছে এখন স্যার। আরো কম হয়ে গেছে, তার মানে ভেরি লো হয়ে গেছে। ঠিক আছে, এখন ভেরি লো। আবার লোকটা দূরেও দাঁড়ায় আছে, আবার ক্যাপাসিটিও কম, তখন শুধু লো। ঠিক আছে, তাহলে এইভাবে দেখে আমাদেরকে বুঝতে হবে কখন লো, কখন হাই, কখন ভেরি লো। এগুলো কোয়ান্টিফাই করা কঠিন, কিন্তু কোয়ালিফাই করা যায় আর কি, লো হবে না হাই হবে এগুলো বোঝা যায়। হ্যাঁ, কিন্তু সংখ্যায় আসলে এটা কি 0.1 নাকি 0.2, কতটুকু লো, এটাকে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু বলতে পারবো যেটা লো, এটা হাই। তারপর দ্য পিপল অফ দ্য সাউদার্ন পার্ট অফ দ্য বাংলাদেশ আর মোর ভালনারেবল টু সাইক্লোন। সাইক্লোন হইলে আমাদের উত্তরবঙ্গ, তারপর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, তারপরে ঢাকা, এসব জায়গায় সাইক্লোনের খুব একটা এফেক্ট পড়ে না। তার মানে এসব এলাকা সাইক্লোনে ভালনারেবল না, শুধু দক্ষিণবঙ্গটা, সাউদার্ন পার্টটা সাইক্লোনে ভালনারেবল। এখানেও আবার বিভিন্ন কালার দিয়ে দেখাইছে, ডার্ক ব্লু কালার যেটা, সাইক্লোন হইলে 5টা তো এই জায়গাটায় আসবে, তো এই জায়গাটা সবচেয়ে বেশি ভালনারেবল, এই জায়গার পরের গুলাতে ক্ষতি আর একটু কম হবে, কম ভালনারেবল, আর এই পরের এলাকাগুলোতে আর একটু কম হবে, আর একটু কম ভালনারেবল, আর এই দিকে কোনো ভালনারেবিলিটি নাই। হ্যাঁ, ওই রিস্কটাই দিছে, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক। তাহলে এখন সাউদার্ন পার্টটা বেশি ভালনারেবল কেন? কারণ হলো হাই এক্সপোজার টু সাইক্লোন, তাদের খুব বেশি সাইক্লোন হয়, সাইক্লোন এক্সপোজার অনেক বেশি, সাইক্লোনের কাছেই থাকে তারা, এক্সপোজার বেশি। 2 নম্বর পয়েন্ট কি লাগবে? রেজিস্ট্যান্স, তাদের রেজিস্ট্যান্স কম না বেশি?
এই এলাকার দক্ষিণবঙ্গের মানুষের ক- কম স্যার। হুম, কম কেন? কম স্যার, তারা হচ্ছে তো সমুদ্রের কাছে, বাতাস আসলে তাদেরকে আগে আঘাত করতেছে। মানে হুম, ওর আগে তো প্রোটেকশনের কোনো নাই। যেমন উত্তরাঞ্চলের দিকে বা এদিকে মানে আগে তো এক জায়গায় বাধা পাচ্ছে, তারপরে এখানে আসতেছে, যার কারণে ওটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে তো সরাসরি এসে আঘাত করতেছে স্যার। না, ওটা হলো যার কারণে এক্সপোজারে আসতেছে, ওদের হ্যাঁ তো সরাসরি আসতেছে, ওটা হলো এক্সপোজারে। রেজিস্ট্যান্স হলো তার ক্যাপাসিটি, মানে আঘাত করলেও কোনো জাপানে দেখেন, জাপানে কিন্তু সুনামি গুলা বাংলাদেশের ইয়া থেকেও আরো বড় বড় হয়। হুম, জাপানের যে মাঝখানে একটা বড় সুনামি হলো না, বিশাল বড়, ওদের সিওয়ালও ভেঙে গেছে। কিন্তু জাপানে এরকম প্রায়ই সুনামি হয়, বাংলাদেশ থেকে বড় বড় সাইক্লোনও হয়, কিন্তু ওদের কিন্তু কোনো ক্ষতি হয় না। ওদের সমুদ্রের পাশে যারা আছে তাদেরও কোনো ক্ষতি হয় না। কারণ কি? কারণ হলো তাদের রেজিস্ট্যান্স তাদের পাওয়ার অনেক বেশি। রেজিস্ট্যান্স বেশি স্যার। হ্যাঁ, হ্যাঁ রেজিস্ট্যান্সটা কিভাবে বেশি তাদের আর আমাদের কিভাবে কম? তারাও সমুদ্রের পাশে আছে, আমরাও স্যার, সমুদ্রের পাশে গা- আছি। গাছপালা বেশি স্যার। না, গাছপালার জন্য না, গাছপালা তো আমাদের বেশি, আমাদের সুন্দরবনের জন্য অনেক সময় ক্ষতি কম হয়। তাদের হলো তা আমাদের আহ দেশে বেশি বেশি করে। হ্যাঁ, তাদের হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক বেশি, তাদের বড় বড় সি ওয়াল আছে, ইম্ব্যাঙ্কমেন্ট আছে, যেগুলো ভেদ করে সাইক্লোনের বা জলোচ্ছ্বাসের পানিগুলো খুব কম আসতে পারে। 1 নম্বর। 2 নম্বর হলো যতটুকু আসে, তাদের যে মানুষের বাসাবাড়ি গুলো সেগুলো যথেষ্ট স্ট্রং। তারা অনেক উঁচু করে মানে মজবুত করে ঘরবাড়ি বানায়। তো বন্যা জলোচ্ছ্বাসে তাদের ঘরবাড়ির ক্ষতি কম হয়। আমাদের দক্ষিণাঞ্চলে কি সবগুলো টিনের বাড়ি, খড়ের কনস্ট্রাকশন বাড়ি, ঠিক আছে। হুম। আবার ওদের হলো সাইক্লোন শেল্টার গুলো এনাফ পরিমাণে সাইক্লোন শেল্টার আছে, আমাদের এখন হচ্ছে, কিন্তু একটা সময় এত সাইক্লোন শেল্টার ছিল না। তাদের জাপানের মানুষগুলো অনেক শিক্ষিত, তারা অনেক কিছু বুঝে, বাংলাদেশের মানুষরা ওইটাকে ভয় করে না, আসলে দেখা যাবে। হুম। তারপর তাদের আরো কি কি ক্যাপাসিটি আছে, তাদের গভর্নমেন্ট অনেক স্ট্রং, তাদের ওয়ার্নিং সিস্টেম গুলো অনেক স্ট্রং, সাইক্লোন হওয়ার 2 দিন আগে থেকে তারা ওয়ার্ন করতেছে, সব জায়গায় ইভাকুয়েট করতেছে, যে এই সিস্টেম গুলো বাংলাদেশে স্ট্রং না। তো এই একই ইভেন্ট হইতেছে একই জায়গায়, জাপানের ক্ষতি হচ্ছে না, কারণ তাদের ক্যাপাসিটি, এই যে এতগুলো, এই সবগুলোই বললাম, সবগুলোই ক্যাপাসিটি, তাদের ক্যাপাসিটি বা তাদের রেজিস্ট্যান্স অনেক বেশি, ওই জন্য ক্ষতি হয় না। আমাদের ক্যাপাসিটি বা রেজিস্ট্যান্স কম, এই জন্য আমাদের ক্ষতি হয়। তাহলে এটা ভালনারেবল বেশি কেন? এক্সপোজার বেশি, ক্যাপাসিটি কম, আর একটা হলো রেজিলিয়েন্সটাও কম। ওই জাপানে দেখা গেল একবার, জাপানের কি হবে রেজিলিয়েন্সটা যদি চিন্তা করি, ওই সি ওয়াল বা ইমব্যাঙ্কমেন্ট, মনে করেন বাঁধ ভেঙে গেছে, ওই বড় ধরনের জলোচ্ছ্বাস আসলে, সাইক্লোন আসলে তো বাঁধ ভেঙে যায়, হ্যাঁ বাংলাদেশেও ভাঙে, জাপানে কম ভাঙে, একবার অনেক বড় বড় আসলে তখন ভাঙে। তো ওরা ভাঙলে ওরা আবার 1 মাসের ভিতরে বানাই ফেলতে পারবে, বাংলাদেশে ভাঙলে আবার 2 বছর লাগে বানাইতে। হ্যাঁ? তার মানে রেজিলিয়েন্স পাওয়ার ওদের অনেক বেশি, ওরা ইকোনমিক্যালি স্টেবল, বাংলাদেশ স্টেবল না। তাহলে তিনটা তিনটা পয়েন্টের দিক দিয়েই, প্রথম পয়েন্টে জাপান আর বাংলাদেশ সেম, কিন্তু পরের 2টা পয়েন্টে বাংলাদেশ অনেক নিচে, এই জন্য বাংলাদেশের ভালনারেবিলিটি অনেক বেশি। ক্লিয়ার? জি স্যার। এতটুকু তবে এতগুলো একসাথে মাথায় রাখতে হবে না, ইয়া লাগবে না। ভালনারেবিলিটি শুধু টার্মিনোলজিটা বুঝলে হবে, টাইপ গুলো না পড়লেও হবে। আর রিস্কটা একটু বলি, আবার নেক্সট দিনও আলোচনা করবো, কারণ ভুলে যাবেন এগুলা। রিস্কটা হলো the probability that a community's structure or geographical area is to be damaged or disrupted by the impact of a particular hazard or account of their nature, construction or proximity to a hazardous area. রিস্ক হলো আমরা বাংলায় যেটা বুঝি সেটাই, ক্ষতি হওয়ার চান্স কতটুকু। আমার ভালনারেবিলিটি বেশি হবে, তার মানে আমার রিস্ক বেশি, ঠিক আছে। রিস্ক ইজ এ ফাংশন অফ threats exploiting vulnerability to obtain damage or destroy asset. এই যে আবার ঘুরে ফিরে আমরা একই ছবিতে যাই। রিস্কের একটা ফর্মুলা আছে, ফর্মুলা দেখলে আরো ক্লিয়ার হবেন। রিস্ক হলো হ্যাজার্ড ইনটু ভালনারেবিলিটি। সাপোজ
এই জায়গায় সাইক্লোন নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, এই জায়গায় সাইক্লোনটা একটা হ্যাজার্ড নাকি ডিজাস্টার? হুম, স্যার হ্যাজার্ড। সাইক্লোন হ্যাজার্ড। ডিজাস্টার কখন হবে? জি স্যার, যদি এই সেটা ক্ষতি করে স্যার, হ্যাঁ, তো এই সাইক্লোনটা ছোট মানে একটা সাইক্লোন ধ্বংস হলো। করার পরে তারপরে হচ্ছে ডিজাস্টার হয়ে যাবে। হ্যাঁ, এটা সাইক্লোন একটা হ্যাজার্ড। এটা ওখানে পড়লো, ওখানে অনেকগুলো ঘর বাড়ি ধ্বংস করে গেছে, অনেক মানুষ মারা গেছে, তার মানে এটা একটা ডিজাস্টার হয়ে গেল। এখন এই যে মানুষগুলো আছে, এখানে তো কিছু মানুষ আছে অনেক বড় লোক, অনেক শক্তিশালী করে ঘর বাড়ি বানাইছে, শিক্ষিত মানুষ, ওয়ার্নিং দিলেই সাইক্লোন শেল্টারে চলে যায়, তার মানে তারা কম ভালনারেবল। এই এলাকাতেও কিছু বড় লোক মানুষ আছে বা শিক্ষিত মানুষ আছে, তারা কম ভালনারেবল। কিছু গরিব মানুষ আছে, ঘর বাড়ি নাই, গরু বাছুর ছুঁয়ে সাইক্লোন শেল্টারে যাবে, ওই সময় পায় না, ওই সাহস পায় না, তো তারা হলো বেশি ভালনারেবল। তাহলে হ্যাজার্ড গেল, ডিজাস্টার গেল, ভালনারেবিলিটি গেল, এখন থাকতেছে রিস্ক। এই জায়গার রিস্ক কার বেশি কার কম? রিস্ক হলো আসবে, রিস্কের জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো হ্যাজার্ডটা কত বড়, আর একটা হলো ভালনারেবিলিটি কতটুকু। তো রিস্ক, সাপোজ এদিকে চিটাগাং এলাকাতে একই জায়গায় যদি দেখতেছি আমরা, চিটাগাং পোর্শনের রিস্ক সবসময় কম থাকে। চিটাগাং পোর্শনের রিস্ক কম থাকে, কারণ হলো ডিজাস্টার ইভেন্টে তাদের আহ, মানে একই সাইক্লোন আসতেছে, সাইক্লোন হলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তো, আর শ্যালো ল্যান্ড যেখানে পাই সেখানে সাইক্লোনের হাইটটা, স্টর্ম সার্জের হাইটটা অনেক বেশি হয়। তো এই সাউদার্ন পার্টে স্টর্ম সার্জের হাইটটা বেশি হয়, আর চিটাগাং এরিয়াতে স্টর্ম সার্জের হাইটটা কম হয়। আবার এই এলাকাটা ল্যান্ড এরিয়াটা উঁচু, হিল ট্র্যাক্স এরিয়া, আর এই এলাকাটা সমতল। তাহলে একই সাইক্লোন হইতেছে, পানি এই জায়গা দিয়ে বেশি উঁচু হয়, এই জায়গা দিয়ে কম উঁচু হয়, তার মানে হ্যাজার্ড কিন্তু আমার সেম। ওই ধরেন সাইক্লোন সিডর আসছে, একই সাইক্লোন আসছে না, তাহলে এই এলাকায় ক্ষতি বেশি হবে, এই চট্টগ্রাম এলাকায় ক্ষতি কম হবে, সাইক্লোন সেম। তাহলে ক্ষতি এখানে বেশি হচ্ছে কেন? কারণ এখানে স্টর্ম সার্জের হাইট বেশি, এখানে স্টর্ম সার্জের ডান পাশে স্টর্ম সার্জের হাইট কম। তাহলে এই জায়গাটা বেশি রিস্কি জোন, সাউদার্ন পার্টটা, বরিশাল পটুয়াখালী, এই জায়গাটার রিস্ক বেশি। রিস্ক বেশি আমি কিভাবে বলতেছি, কারণ এখানে স্টর্ম সার্জের হাইটটা বেশি, ডিজাস্টার ইভেন্টটা বড় এখানে। আর ডান পাশের রিস্কটা কম কেন? কারণ এখানে স্টর্ম সার্জের হাইটটা কম। ভালনারেবিলিটি দুজনেরই সেম, দুজনেই ইভেন্টের কাছে আছে, দুজনেরই ইভেন্ট আসলে সেম ক্ষতি হবে, কিন্তু ডান পাশের ইভেন্টটা ছোট হয়ে আসতেছে আর বাম পাশের ইভেন্টটা বড়, এই জন্য বাম পাশের রিস্ক কম, বাম পাশের রিস্ক বেশি, ডান পাশের রিস্ক কম। ক্লিয়ার? জি স্যার। অনেকগুলো টার্ম তো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো ওই জিনিসটাই বলছে, রিস্ক হলো প্রবাবিলিটি, হওয়ার চান্স কতটুকু, হ্যাঁ? ক্ষতি হওয়ার চান্স কতটুকু, সেটা হলো রিস্ক। ওই ভালনারেবিলিটির কাছাকাছি, কিন্তু ভালনারেবিলিটির সময় আমি হ্যাজার্ডকে কাউন্ট করতেছি না, হ্যাজার্ড বড় ছোটর সাথে ভালনারেবিলিটি আছে, ঠিক আছে, এখন ভালনারেবিলিটি আর হ্যাজার্ড কে একসাথে করলে রিস্ক পাওয়া যায়। হ্যাজার্ড যদি বড় হয় তার মানে বেশি রিস্ক, ভালনারেবিলিটি যদি বেশি হয় তার মানে বেশি রিস্ক, ঠিক আছে। রিস্কের একটা বড় সূত্র আছে, অ্যাকুরেট সূত্র, এটাও আমরা দেখবো। তাহলে নেক্সট দিনে আমরা এই স্লাইডটা শেষ করে আরেকবার রিভিউ করে নেক্সট দিনে যাবো, একদিন এত কিছু মাথায় রাখতে পারবে না। আর নেক্সট দিনে অবশ্যই এই স্লাইডটা একটু ভালো মতো পড়ে আসবেন। সবাই এই স্লাইডটা ভালো মতো পড়ে আসবেন, এই স্লাইডের উপর পরীক্ষা হবে নেক্সট দিন। যতটুকু পড়াইছি এর উপরে পরীক্ষা নিব, তাহলে বুঝতে পারবো কে পড়ছেন। এখন আসেন হলো কোশ্চেন কি আছে আমার কাছে।